আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা শিরোনামে কথা বলবো। কথাটা হচ্ছে মানুষের শক্তি থাকে মগজে আর পশুর শক্তি থাকে পেশিতে। আমাদের বাংলাদেশ মানুষের সমাজে কি আছে আমরা দেখতে পাই। কলম ভেঙে দিব, হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, এই ধরনের স্বৈরাচারী কথাবার্তা, ফ্যাসিজমের কথাবার্তা, শক্তি দেখানোর কথাবার্তা, মল্লযুদ্ধের কথাবার্তা, মধ্যযুগীয় কথাবার্তা, বর্বরতার কথাবার্তা, আদিমতার কথাবার্তা আমরা প্রতিনিয়তই শুনতে পাই। আপনাদের এই কথাটা নিশ্চয়ই মনে আছে, কলম ভেঙে দেব, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার কথা ছিল, আয় 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 রাজুতে আয়, মব সৃষ্টি করা, এগুলো সব হচ্ছে গিয়ে জোর যার মূল্য তার। সুতরাং যে কথাটা বললাম যে মানুষের শক্তি থাকে মগজে আর পশুর শক্তি থাকে পেশিতে। আমাদের বাংলাদেশের সমাজ হচ্ছে একটা জঙ্গল কান্ট্রি, জঙ্গল রুল, পশুতান্ত্রিক সমাজ, যেখানে আপনি যত বড় পশু হবেন, যত বড় অত্যাচারী হবেন, যত বড় শোষিত হবেন, তত আপনি বড় বড় পজিশনে থাকবেন। আপনারা দেখেন, আপনারা হিসাবগুলা মিলায় দেখতে পারেন, হিসাবগুলা মিলায়ে দেখতে পারেন। যে যত বড় বন্ড সে তত বড় বড় পজিশনে বসবে। মেধা, যোগ্যতা, গণতন্ত্র, মেরিটোক্রেসি এখানে চূড়ান্ত রকমের অনুপস্থিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, আসুন আমরা জনগণের কথা বলি। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, শ্রমিক অধিকার, পরিবেশ দূষণ, পানি সমস্যা, জ্বালানি সমস্যা নিয়ে চিন্তা করি এবং কথা বলি। এগুলোতে কী কী সংস্কার হতে পারে তা তুলে ধরি। কিন্তু কে তুলে ধরবে? আমাদের সংস্কার কমিটি, 15টা সংস্কার কমিটি হয়েছে। কারা সংস্কার কমিটিতে আছে? সংবিধান সংস্কার কমিটির প্রধান কে? সে কি সংবিধান বিশেষজ্ঞ? নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান কে? এদেরকে আমরা কেন বড় বড় পজিশনগুলো পাইয়ে দিয়েছে? এরা কি সাজেশন দিবে? এরা কি সাজেশন দেবে? কে সেই সাজেশনগুলো গ্রহণ করবে? আমরা দেখেছিলাম পিকনিক করতে, আমরা দেখেছিলাম যে যোগ্য লোকদেরকে পদায়িত না করতে। সুতরাং দিন শেষে রেজাল্টটা হবে অশ্বডিম্ব, সেটা আমরা 7 মাস আগে 8 মাস আগে থেকে বলে আসতেছি। কারণ কোনো কিছু করতে হলে ওনারশিপ লাগে। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের জন্য তিনি ওনারশিপ নিয়েছেন। সেজন্য তিনি কি করেছেন? ক্ষমতায় আসার সাথে সাথে গ্রামীণের যে ট্যাক্স বার্ডেনটা ছিল সেটা মওকুফ করে নিয়েছেন। সামনের যে 5 বছর, সেই 5 বছরের জন্য ট্যাক্স দিতে হবে না, সেটা তিনি মওকুফ করে নিয়েছেন। বাংলাদেশের জন্য তিনি কি করেছেন? কিছুই করেননি। 7 মাস 8 মাসে কিছুই হয়নি। কিছু যদি হতে হতো তাহলে কি করতে হতো? প্রত্যেক স্টেক হোল্ডার যারা আছে, যেহেতু রাজনীতি যারা করে তারা বাংলাদেশের পরিচালক, তাদের সাথে প্রতিনিয়ত বসতে হতো। গত 8 মাসে তিনি কয়বার বসেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলতে শুনেছি যে তারা আমাদেরকে পাত্তা দেয় না, তারা আমাদের সাথে কথা বলে না, তারা আমাদেরকে মূল্যায়ন করে না। সুতরাং ইউনূস সরকার নিজের আখের গোছানোর বিজনেসে আছে। আমরা যেটা বলেছিলাম, যে কি বলেছিলাম, মানুষের সমাজে মগজ হচ্ছে গিয়ে শক্তি, মেধা হচ্ছে শক্তি, আর পশুর সমাজে হাতের পেশি হচ্ছে শক্তি। জঙ্গল কান্ট্রি, জঙ্গল রুল। সুতরাং আমরা যেটা বলেছিলাম এঙ্গেজ হওয়ার কথা, সেটা হচ্ছে কি সভ্য সমাজের নীতি। আর আমাদের সমাজের নীতিটা কি? জোর করে চাপিয়ে দেয়া। সেটা আমরা আজকে দেখেছি। আমাদের প্রেস সচিব একটা কথা বলেছেন, 6 সংস্কার কমিটি যে সাজেশনগুলো করেছে তার মধ্যে অনেকগুলো কি হবে? ঐক্যমত্য না হলেও সেগুলো চাপিয়ে দেয়া যাবে। আমরা দেখেছিলাম 90 পরবর্তী বাংলাদেশের সমাজে অনেক অনেক সংস্কারের প্রস্তাব ছিল, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে প্রত্যেকটা সংস্কার, প্রত্যেকটা প্রস্তাবনাকে বাতিল হয়ে গিয়েছে। সুতরাং এঙ্গেজ না হয়ে জোর করে এই যে চাপিয়ে দেয়া, আমাদের প্রেস সচিব যে কথাটা বলেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বসার দরকার নেই, ঐক্যমতেরও দরকার নেই, এগুলো এমনিতে ইমপ্লিমেন্ট করা যাবে। কি কথা না? কি কথা? কথায় যেন মধু ঝরে না? জোর করে চাপিয়ে দেয়া। তো জোর করে যখন চাপিয়ে দেওয়া হবে, সেগুলো রাজনৈতিক দলগুলো যখন তারা
দেশের শাসন কার্য চালাতে যাবেন, তখন দেখতে পাবে পদে পদে তারা বাধার সম্মুখীন হবে, পদে পদে তারা সমস্যা ফেস করবে। তখন তারা এগুলাকে তাদের কার্যক্রমে ইনক্লুড করবে না, তারা এগুলোকে বাতিল করে দেবে। জাতীয় সংসদ যারা জনগণের প্রতিনিধি, তাদের সাথে আলাপ না করে কোনো রকম সংস্কার প্রস্তাব চাপিয়ে দেওয়াটা হবে জোর যার মুল্লুকতা প্রবণতার একটা অংশ। সেজন্য আমরা বারবার বলে আসছি, বাংলাদেশের সমাজে কোনো রকমের সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ না হয়ে, ঐক্যমতের মধ্য দিয়ে না গিয়ে, অথবা এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে, এই যে কমিশন যাদেরকে দিয়ে তৈরি করা হয়েছে, আমি তাকে শুনেছি আমার লোক দিয়ে, এগুলো দিয়ে কিছু চলবে না। কারণ আমরা এটাও বলেছি যে গত 8 মাস ইউনূসের যে সরকার, সে যেভাবে চালাচ্ছে, এভাবে অন্যান্য সরকাররাও তাদের এর মতো করে চালাতে চেষ্টা করবে। সুতরাং ইউনূস যদি সরকারকে সংস্কারকে প্রমোট করতে চাইতো, তাহলে সে কী করতো? সেও মেধাকে প্রাধান্য দিত, যোগ্যতাকে প্রাধান্য দিত, গণতন্ত্রকে প্রাধান্য দিত, জনমতকে প্রাধান্য দিত, ঐক্যমতকে প্রাধান্য দিত, ইনক্লুশনকে প্রাধান্য দিত, বাংলাদেশকে প্রাধান্য দিত। কিন্তু সে কাকে প্রাধান্য দিয়েছে? নিজেকে প্রাধান্য দিয়েছে, এনজিওকে প্রাধান্য দিয়েছে, চিটাগাংকে প্রাধান্য দিয়েছে, বাই ব্রাদারকে প্রাধান্য দিয়েছে। সুতরাং আমি পরবর্তী সরকারকে আমি এর কীভাবে সাজেস্ট করব? পরবর্তী সরকার সেটা নিবেই বা কেন? সুতরাং আমাদের কথা অনেক স্পষ্ট। বাংলাদেশ সভ্য হওয়ার মতো যেই ভেরিয়েবলগুলো আছে বাংলাদেশে, সেগুলো নাই। আমরা সেটা দেখতে পেয়েছি পুলিশ রিফর্মের যে সংস্কারগুলো ছিল, যে পুলিশ জনগণের বন্ধু হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মিছিল করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি দর্শন বিরোধী যেই প্রতিবাদ মিছিল ছিল, সেখানে থামিয়ে দিতে, লাঠিচার্জ করতে, হিজবুত তাহরিরকে আমরা দেখেছি কীভাবে তারা অত্যাচার করতে। সো এগুলা এতদিন ধরে তারা কী ছিল, তারা চেষ্টা করেছে অনেক কিছু তারা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের সমাজের মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসতে হলে, দেশকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে, বাংলাদেশ যেহেতু অনুন্নত দেশ, বাংলাদেশে যেহেতু শিক্ষা ব্যবস্থা সভ্য সমাজের দিকে যায়নি, কর্মসংস্থান নাই, অভাব অনুযোগের দেশ, সুতরাং এখানে একটা দমন পীড়নের ব্যাপার স্যাপারগুলো এখানে থেকেই যাবে। ইউনূস সরকার যেহেতু দমন পীড়ন ছাড়া চলতে পারছে না, পৃথিবীর কোনো সরকার বাংলাদেশে এসে সেই জিনিসটা করতে পারবে না। সুতরাং সেই জিনিসটা করতে হলে সবার আগে যেটা দরকার, শিক্ষা সংস্কার করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে হবে, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে উন্নত করতে হবে, কৃষি ব্যবস্থাতে যুগোপযোগী জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, যোগ্য লোককে পাওয়ারে নিয়ে আসতে হবে, যোগ্য লোককে নেতৃত্বে নিয়ে আসতে হবে। ইউনূসের মতো যদি এভাবে এনজিও কেন্দ্রিক সমাজ চলতে থাকে, ইউনূস যেহেতু পারেনি, বাকিরাও পারবে না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।